গত 12 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় আলোচিত জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন সিটিজেন জার্নালিস্ট ও ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টরা নিজ দায়িত্বে এ বিষয়ে তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও তারা খুনিদের বিস্তারিত পরিচয় বের করে। পুলিশের ও ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে জানা যায়, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি সেদিন ও এর আগের কয়েকদিন হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। এমনকি ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া আসাও করেছে তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, গুলিকারী দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত 9 ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট থেকে এবং আওয়ামী বিভিন্ন পেজ ও ব্যক্তিদের প্রোফাইলে পোস্ট করা অনেক ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ওসমান হাদির উপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাপুর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমের পুরনো খবর থেকে জানা গেছে। এ সকল তদন্তে বিভিন্ন ফেস ডিটেকশন অ্যাপেরও সহায়তা নেওয়া হয়েছে। ব্যক্তির ঘড়ি, চুলের কাটিং ইত্যাদি এ রিকগনিশনে বিশেষ সহায়তা করেছে। হামলাকারী দুই বাইক আরোহী জনসংযোগেও অংশ নেয় হাদির সাথে। ইনকিলাব কালচারাল সেন্টারেও করেছে আসা যাওয়া। এদিকে হামলার সময় মোটরসাইকেল চালান যিনি, তার বিস্তারিত পরিচয় বাকিরা বের করতে না পারলেও তার ডিসেন্ট নামের একটি প্রাইভেট ইনভেস্টিগেশন মিডিয়া আউটলেট হামলার পরদিন শনিবার রাতে তার পরিচয়ও বের করতে সক্ষম হয়। তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। দ্য ডিসেন্টের বিশ্লেষণ বলছে, এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, একপাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সাথে। তার ফেসবুক পোস্টের জিও ট্যাগ নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবির হাউজিংয়ের নাম ব্যবহার করতেন। তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত 5 ও 12 ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত করেছে দ্য ডিসেন্ট। 2024 সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি স্কুল থেকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হন। 2024 সালের 8 নভেম্বর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। অস্ত্র আইনে জামিন লাভ দুর্লভ দৃষ্টান্ত হলেও ফয়সাল করিমের জামিনের জন্য অ্যাডভোকেট কাইসার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান আবেদন করলে চলতি বছরের 16 ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এসকে তাহসিন আলী 6 মাসের জামিনের আদেশ দেন। আদালতের নথিতে দেখা যাচ্ছে 16 ফেব্রুয়ারি জামিন আদেশ হওয়ার পর পরবর্তীতে নানা প্রক্রিয়া শেষে দ্রুততার সাথে 19 ফেব্রুয়ারি সেটি ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এই দ্রুততাও কিছু প্রশ্ন উত্থাপন করে। এরপর চলতি বছরের 12 আগস্ট জামিনের সময়সীমা বৃদ্ধির জন্য পুনরায় আবেদন করলে নতুন করে 1 বছরের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ। আদালতের নথি অনুযায়ী ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিন আবেদনকারী 2 জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম নথিতে লেখা হয়েছে KAISAR, KAMAL অ্যাডভোকেট, কাইসার কামাল অ্যাডভোকেট। এই আইনজীবীর পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি করছেন কাইসার কামাল হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল, ইংরেজিতে যার নামের বানান MD.KAYSER, KAMAL। আবার কেউ কেউ দাবি করছেন আদালতের জামিন আদেশের নথিতে থাকা KAISAR, KAMAL অ্যাডভোকেট এবং বিএনপি নেতা ব্যারিস্টার MD.KAYSER, KAMAL ভিন্ন দুই ব্যক্তি। তবে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মেম্বার্স ডিরেক্টরিতে সার্চ করে কাইসার কামাল নামে কোনো আইনজীবীর নাম পাওয়া যায়নি। KAISAR লিখে সার্চ করলে মোট 8 জন আইনজীবীর নাম আসে, যাদের নামের শেষে KAMAL নেই। তবে KAYSER লিখে সার্চ করলে 4 জনের নাম আসে, যাদের মধ্যে একজনের নামের শেষে KAMAL আছে। তার পূর্ণাঙ্গ নাম দেওয়া আছে MD.KAYSER, KAMAL, MD কাইসার কামাল। এই নামের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কাইসার কামালেরও ছবিও দেওয়া রয়েছে। অর্থাৎ KAISAR, KAMAL অ্যাডভোকেট কোনো আইনজীবীর নাম বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি। উভয় বানান দিয়ে সার্চ করলে কামাল যুক্ত একজন কাইসারকে পাওয়া যায়, যিনি বিএনপির নেতা।
প্রাইভেট তদন্ত প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, সুপ্রিম কোর্টের ৩ জন আইনজীবীর সাথে কথা বলে জানার চেষ্টা করেছে যে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল ছাড়া একই নামে অন্য কোনো আইনজীবী আছেন কিনা। তারা এই নামে অন্য কাউকে চেনেন না বলে জানিয়েছেন। অপর আইনজীবী মাহফুজুর রহমানও বিএনপির আইনজীবী। কায়সার কামালের সাথে তার অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। বিএনপির আইনজীবীদের মাধ্যমে জামিন পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। হাদির উপর হত্যা চেষ্টা করা ছাত্রলীগের সন্ত্রাসীকে জামিন দিয়েছিল শেখ তাহসিন আলীর বেঞ্চ। উল্লেখ্য, এই শেখ তাহসিন আলীর বেঞ্চই এস.এম. ফরহাদের প্রার্থিতাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এটিকে সামনে এনে বিচারকের অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেছেন। পিপি নিয়োগে দুর্নীতির অভিযোগ, আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে বিদ্যমান বিতর্ক, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্লিপ্ততা, এগুলোর আলোকে রাষ্ট্রযন্ত্রের অবহেলার অভিযোগ তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা এক সিসিটিভি ফুটেজে দেখা যায় হাদিকে গুলিকারী ব্যক্তি ফয়সাল করিম মাসুদ সিলেট জাংশন থেকে ট্রেনে উঠেছেন। এদিকে আল জাজিরার ইনভেস্টিগেশন জার্নালিস্ট জুলকারনাইন সায়ের রবিবার সকালে তার এক ফেসবুক পোস্টে দাবি করেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তার দাবি মতে ভারতে তাদের সহায়তা করেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব। খুনিদের বিস্তারিত পরিচয়, অসংখ্য ছবি, বাইকের ছবি, ভিডিও ফুটেজ ইত্যাদি বের করার পরেও প্রশাসন প্রায় ৪৮ ঘণ্টায় তাদের কাউকেই ধরতে পারেনি। কেবল কিলিং মিশনে অংশ নেওয়া মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। একদিকে যেমন ওসমান হাদির খুনিদের ব্যাপারে একের পর এক তথ্য প্রকাশ পাচ্ছে, অন্যদিকে জন্ম নিচ্ছে এক গাদা প্রশ্নের। মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মামের খুনের ঘটনায় কোনো ক্লু না থাকলেও যে প্রশাসন অতি অল্প সময়ে খুনিকে খুঁজে বের করে গ্রেফতার করতে পারে, সেই একই প্রশাসন এত তথ্য বের হওয়ার পরও কেন পারল না ২ খুনির একজনকেও গ্রেফতার করতে? আবার যারা তথ্য ও ফুটেজগুলো প্রকাশ করছে তাদের মধ্যে কাউকে নিয়ে রয়েছে বিতর্ক। সিলেটে ট্রেনের সিসিটিভি ফুটেজ প্রকাশকারী আতাউল্লাহ বিক্রমপুরীকে অনেক অ্যাক্টিভিস্টরাই গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে থাকে। বিশেষত গাজীপুরে ইসকন কর্তৃক খতিব গুমের নাটকে তার ভূমিকা ছিল। সে ব্যক্তিকেই কে সরকারি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দিল, সে প্রশ্ন উঠছে। আবার আসামিদ্বয়ের ভারত যাওয়ার তথ্য প্রদানকারী জুলকারনাইন সায়ের বিভিন্ন সময় রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রকাশ করা তথ্যের সূত্র ডিজিএফআই এর বলে মনে করা হয়। ডিজিএফআই ও গুমের সাথে জড়িত সেনা অফিসারদের পক্ষ নিয়ে তিনি এক প্রকার প্রকাশ্য অ্যাক্টিভিজমই করে থাকেন। তিনি এই তথ্য কিভাবে পেলেন সেই প্রশ্ন ওঠে। যদি তাদেরকে গোয়েন্দা সংস্থায় তথ্যগুলো দিয়ে থাকে তাহলে তারা কি ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছেন কিনা সে প্রশ্ন অনেকে তুলছে। আবার দেশের বাইরে চলে গিয়েছে আসামিরা, এই রব তুলে অনুসন্ধান স্থগিত করে দেশেই আসামিদের নিরাপদে থাকার বন্দোবস্ত করা হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে। ওসমান হাদির উপর হত্যা চেষ্টার ঘটনাটি কেবল একজন রাজনৈতিক প্রার্থীর উপর হামলা নয়, বরং এটি রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছার দুরূহ অবস্থার চিত্র, যেখানে নাগরিক সাংবাদিকতা, বেসরকারি অনুসন্ধানী প্ল্যাটফর্ম ও সাধারণ মানুষ সিসিটিভি ফুটেজ, ছবি, পরিচয় ও পালানোর রুট পর্যন্ত উন্মোচন করতে পারছে। সেখানে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতা, নিছক অক্ষমতা নাকি উদ্দেশ্য প্রণোদিত অবহেলা, সেই প্রশ্ন এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জামিনপ্রাপ্ত সন্ত্রাসী, বিতর্কিত আইনজীবী, প্রশ্নবিদ্ধ বিচারক, রহস্যজনকভাবে তথ্য প্রকাশ, সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ, সব মিলিয়ে এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের জাল অনেক গভীরে এবং এর সাথে জড়িত আছে অনেক ক্ষমতাশীলরাও।